আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। আমার স্ক্রিন দেখা যায়? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন? না। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে শুরু করে দিই ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে আজকে সুস্থভাবে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা এটা কি আপনারা বুঝতে পারেন? দেখেন তো। হ্যাঁ, রেকর্ড হইতেছে ভাই। আচ্ছা, ঠিক আছে। আতিফ নাকি? হ্যাঁ। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হলো ডায়াবেটিস এবং প্রেগন্যান্সি। আমরা যদিও এটাকে জিডিএম বলছি, কিন্তু শুধুমাত্র জিডিএম নিয়ে যে আমরা আলোচনা করব সেটা সেরকম নয়। আমাদের উদ্দেশ্য হলো যে প্রেগন্যান্সিতে ডায়াবেটিসের কত ধরনের প্রবলেম হতে পারে, কোন কোন দিক থেকে কিভাবে সমস্যা আসতে পারে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব ইনশাআল্লাহ। তার একটা পার্ট হিসেবে জিডিএম আমাদের আলোচনায় থাকবে, তবে মেইনলি জিডিএম এর দিকে আমাদের ফোকাস থাকবে। আচ্ছা, এটার জন্য আপনাদেরকে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে এটা আমাদেরকে একটু জানতে হবে ডায়াবেটিস মেলাইটাসের ডায়াগনোসিসের ভ্যালুটা কত, এটা অবশ্যই জানতে হবে। কেউ একজন আমাকে একটু বলবেন যে আমরা যদি ওজিটি করি, আচ্ছা একদম বলতে পারবেন সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা কোনটা একটা পেশেন্ট ডায়াবেটিস ডায়াগনোসিস করার জন্য, ফার্স্ট টাইম ডায়াগনোসিস করার ওজিটি জন্য? ওজিটি ওজিটি। আচ্ছা, হ্যাঁ, ওজিটি। ওজিটিতে কত ভ্যালু থাকলে আমরা সেটাকে ডায়াবেটিস বলবো? 10.1 এর উপরে গেলে ফাস্টিং কত হলে সেটাকে ডায়াবেটিস বলবো? 7 থেকে সেভেন অথবা তার থেকে 7.1 বেশি। এর উপরে গেলে ও 7.1 না, 6 7 অথবা তার থেকে বেশি। আর 7 এর টুয়ার্ডস আফটার 75 গ্রাম গ্লুকোজ এটা এটা 11.1 এর উপরে গেলে ডায়াবেটিস। 11.1 এর উপরে না, 11.1 অথবা তার থেকে বেশি। ঠিক জি আছে? ওইটা হলো 7 অথবা তার থেকে বেশি, আর 11.1 অথবা তার থেকে বেশি। এখন আমি আসলে প্র্যাকটিক্যাল কথা বলবো, ঠিক আছে? আমরা এখানে কোনো থিওরিটিক্যাল কথা মানে খুব বেশি ফোকাস করবো না, প্র্যাকটিক্যালি কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে পেশেন্টকে হ্যান্ডেল করবেন সেই কথাগুলো বলবো, আর আমার কথাগুলো শুনতে হবে। ক্লাসে এখানে স্লাইডে কি লেখা আছে ওই দিকে খেয়াল না করে আমি যেটা বলি সেটা মনে লিখবেন। আচ্ছা, একটা পেশেন্টের আপনার সন্দেহ হলো যে ডায়াবেটিস আছে। ধরেন সে আপনাকে নিউরোপ্যাথির মতো কমপ্লেন করছে, গা হাত পা জ্বালা পড়া করে, বয়স বেশি, প্রেশার আছে, হাইপারটেনশন আছে। তারপর মনে হচ্ছে পেশেন্ট ডায়াবেটিস থাকতে পারে। আপনি তাকে ওজিটি টেস্ট দিলেন। তার ওজিটিতে ফাস্টিং আসলো 7.2, আর ধরুন 2 ঘন্টা পরে সেটা আসলো 12। তাহলে আপনার ডায়াগনোসিস কি? বলুন, কেউ একজন বলুন। ফাস্টিং ধরেন 7.2, 7 এর উপরে, আর ওই টু আওয়ার্স আফটার 75 গ্লুকোজ সেটাও 11.1 এর উপরে। কত? তাহলে এটা কি ডায়াগনোসিস? ফার্স্ট ডেট এটা ডায়াবেটিস মেলাইটাস। এটা কনফার্ম? আপনি কনফার্ম ডায়াবেটিস মেলাইটাস মানে এখানেই শেষ, ডায়াগনোসিস কমপ্লিট, নাকি আবার টেস্ট করতে হবে? আরেকটা পিরিয়ডে দুইবার আরেকবার করে দেব। আরেকবার করার এটা আসলে দরকার নাই, যদি দুইটা ভ্যালু আসলে ক্রস করে যায় তাহলে আরেকবার করার দরকার নাই। কিন্তু যদি এরকম হয় যে ফাস্টিংটা নরমাল, ধরেন বিলো 7, আর টু আওয়ার্স আফটার এটা হচ্ছে 11.4, মানে 11.11 ক্রস করে গেছে, তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন বলুন? আরেকবার করবো ভাই। আরেকবার করতে হবে, হ্যাঁ। কখনোই একটা সিঙ্গেল ভ্যালু যদি ক্রস করে যায় তাহলে সেটার উপর বেস করে আপনি ফার্স্ট টাইমটাই সেটাকে ডায়াবেটিস বলতে পারবেন না। বলা যাবে, কারণ অনেক সময় মানে আনুমানিকভাবে হয়ে যেতে পারে, হবে না তা না, রিপিট টেস্টে সেটা আসতেও পারে, সেক্ষেত্রে হয়তো মিলে যেতে পারে, কিন্তু আপনি এটা ফাইনাল আসলে করা যায় না, রিপিট করতে হবে। আচ্ছা, এই তাহলে ক্ষেত্রে এখানে আমার এখানে আমার হেডফোনটা আছে আমরা। একটু একটু মিউট করে রাখবেন আপনাদেরকে, যখন অ্যান্সার করবেন তখন শুধু আনমিউট করে অ্যান্সার করবেন, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি বলি যে এই পেশেন্টের একটা ভ্যালু ক্রস করে গেছে, ঠিক আছে, সাথে টুয়ার্ডস আফটার 75 গ্রাম গ্লুকোজ লোড, এটা ক্রস করে গেল, ফাস্টিংটা ভালো আছে, কিন্তু আমি ধরুন এই পেশেন্টের সাথে অ্যাসোসিয়েটেড এইচবি1সিটা দিয়েছিলাম, সেটাও এইচবি1সিটা 6.7%। তাহলে এখন কি করবেন, মানে আবার রিপিট করবেন নাকি এটা ডায়াগনোসিস? 100% ডায়াবেটিস মেলাইটাস। এটা কনফার্ম, যেহেতু আমাদের দুইটা টেস্ট আছে, এইচবিএনসিও আছে এবং টুয়ার্ডস আফটার এটাও আছে। আর এইচবিএনসি ফার্স্ট টাইম ডায়াগনোসিসের ক্ষেত্রে আসলে এইচবিএনসির চেয়ে ওজিটিটা বেশি নির্ভরযোগ্য। তারপর যেহেতু দুইটা সাপোর্ট আছে আমরা এটাকে ডায়াবেটিস বলছি। আচ্ছা, ঠিক আছে, আমাদের প্রশ্ন হলো, আমাদের মেইন পয়েন্ট হলো যে ডায়াবেটিসের জন্য যে ভ্যালু, আজকে ক্লাসের যদি একটা জিনিস মনে রাখতে হয়, আমি যদি বলি তাহলে সেটা হলো ভ্যালু, ভ্যালু যে রেঞ্জ। প্লিজ আজকে ক্লাস থেকে ডায়াবেটিস ডায়াগনোস্টিক ভ্যালুটা দয়া করে একটা খাতায় যদি লিখে নিতে হয় লিখে নিয়ে এটা বলবেন না। এই একটা জিনিস মনে রাখতে একটাই, ঠিক আছে? তাহলে টাইপ 2 ডায়াবেটিস অথবা টাইপ 1 ডায়াবেটিস যেটা বলছি, তার ভ্যালু হচ্ছে ফাস্টিং 7 অথবা তার থেকে বেশি হয়ে গেলে এবং টুয়ার্ডস আফটার 75 গ্রাম লোড, টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট না কিন্তু, টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট এবং টুয়ার্ডস আফটার 75 গ্রাম লোড গ্লুকোজ লোড, এটার মধ্যে পার্থক্য আছে, এটা হচ্ছে ওজিটিটি। এটাকে বলছি টুয়ার্ডস আফটার 75 গ্রাম গ্লুকোজ কনজাম্পশন। এটা 11.1 অথবা তার থেকে বেশি হলে সেটাকে আমরা বলছি ডায়াবেটিস মেলাইটাস। এখন আপনার কাছে একটা পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট এসেছে, আপনি কি তার ওজিটি করবেন? না, এখন আর দরকার নেই, কারণ তো অলরেডি ডায়াগনোস। ওজিটি আর কোনোদিন করবেন না? কোনোদিন লাগবে না? না, কখনো করবো না। আর কোন পেশেন্টকে ডায়াগনোসিসের জন্য কি আপনি 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট করাবেন? আহ, মানে ধরুন আপনি ওজিটি করতে চাচ্ছেন, মানে একটা পেশেন্ট আপনার সন্দেহ হচ্ছে যে আপনি তাকে ডায়াবেটিস ডায়াগনোস করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি তাকে ওজিটি করতে বলেন, পেশেন্ট এটাকে ঝামেলা মনে করলো, অথবা দোকানে এটা পাচ্ছে না, 75 গ্রাম গ্লুকোজ প্যাকেট পাচ্ছে না, আপনি তখন কি করবেন? তাকে খালি পেটে এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট এটা করতে দিবেন? হ্যাঁ, এটার পাশাপাশি হেমোগ্লোবিন এ1সিটা করতে দেবো তিনটা। না, হেমোগ্লোবিন আছে করতে দিলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট মানে 2 আওয়ার্স আফটার কোনো মিল এটা আপনি ডায়াগনোসিসের জন্য দিতে পারবেন না, এটা ভ্যালিড হবে না। তাহলে কোনো পেশেন্টের ডায়াবেটিস ডায়াগনোসিস করার জন্য কেবলমাত্র ওজিটিটি 75 গ্রাম গ্লুকোজের লোড লাগবে। একবার ডায়াবেটিস ডায়াগনোসিস হয়ে গেলে ওই পেশেন্টের আর মৃত্যুর আগ পর্যন্ত ওজিটি করানোর দরকার নেই, করানো যাবে না। করানোর দরকার নেই, ঠিক আছে, বুঝলাম, করানো যাবে না কেন, তাহলে কি ক্ষতি? কারণ 75 গ্রাম গ্লুকোজ একটা হিউজ লোড। একটা ডায়াগনোসিস ডায়াবেটিক পেশেন্টকে আমরা বলি যে গ্লুকোজ থেকে দূরে থাকবেন, যদি আমরা 75 গ্রাম গ্লুকোজ লোড দিই সেটা তার জন্য খারাপ। তাহলে আমরা একটা পেশেন্টের ডায়াগনোসিসের জন্য ফার্স্ট টাইম ওজিটি করবো, এবং আর কোনোদিনই যখনই তার ডায়াগনোসিস কনফার্ম হয়ে যাবে তারপর থেকে আর কোনোদিনই তাকে ওজিটি করানো উচিত না, করানো যাবে না। আর কোন পেশেন্টের ফার্স্ট টাইম আগে ডায়াগনোসড নয় এরকম পেশেন্টকে ডায়াগনোস করার জন্য কখনোই পোস্ট মিলের উপর ডিপেন্ড করা যাবে না, টু আওয়ার্স আফটার মিলের উপর ডিপেন্ড করতে যাবে না, ঠিক আছে? ওকে, আমরা
আমরা দেখি পরের স্লাইডে, এই যে এখানে এটা আমি এটাই দেখিয়েছি যে ডায়াবেটিস ডায়াগনস্টিক যে ভ্যালু, এই ভ্যালুটা আসলে আপনাকে জানতে হবে। এখানে আজকের ক্লাসের জন্য ইম্পেয়ার্ড স্টেটটাও গুরুত্বপূর্ণ। আপনারা যদি সবচেয়ে ডান দিকে যদি দেখেন ডায়াবেটিস, দয়া করে একটু মিউট করবেন প্লিজ, তাহলে আমি সবাইকে মিউট করে দিব। তাহলে কিন্তু ইন্টারেক্টিভ হবে না। আপনারা কথা বলতে পারলে কিন্তু আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনাদের কনফিউশন ক্লিয়ার হবে না। ঠিক আছে, এখানে ডায়াগনস্টিক ভ্যালুটা দেখুন, যেটা আমরা এতক্ষণ বললাম সেটা একদম ডান পাশে দেওয়া আছে ডায়াবেটিস ভ্যালুগুলো দেখেন, কিন্তু ইম্পেয়ার্ড স্টেট দুইটা তার আগে দেওয়া আছে, আইএফজি এবং আইজিটি। এই আইএফজি এবং আইজিটি এটা হলো ঠিক একটা পুরোপুরি নর্মাল মানুষ, পুরোপুরি হেলদি মানুষ এবং ডায়াবেটিক যে রেঞ্জ, তার মাঝখানে যে এরিয়াটা, এটাকে আমরা ইম্পেয়ার্ড এরিয়া বলছি বা প্রি ডায়াবেটিক স্টেজ বলছি। এটাকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ আর একটা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। আইএফজি এবং আইজিটি, আইএফজি মানে খুব সহজ কথা, আমি সহজভাবে বলি, এখানে জটিলভাবে লেখা থাকলে আমি সহজভাবে বলে দেবো। আইএফজি হলো ফাস্টিং যে গ্লুকোজটা, এটা যখন নর্মাল এবং অ্যাবনর্মালের মাঝখানে যে রেঞ্জটা, সেটা হলো আইএফজি। আর আইজিটি হলো মানে পোস্ট গ্লুকোজ লোড, এটার পরে যেটা, সেইটা নর্মাল এবং অ্যাবনর্মালের মাঝে যে এরিয়াটাকে আইজিটি বলবো। এখন আমরা বললাম যে ডায়াবেটিক রেঞ্জটা শুরু হয় ফাস্টিং এর জন্য 7 থেকে 7 অথবা তার চেয়ে বেশি হলে। নর্মাল কত পর্যন্ত? নর্মাল কি 6.9 পর্যন্ত? নর্মাল 6.9 পর্যন্ত না, নর্মাল আমরা 6 পর্যন্ত বলতে পারি, এটা নাইস গাইডলাইন আছে। ব্যক্তিগতভাবে আমি আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের গাইডলাইনটা ফলো করি, সেখানে 5.7 পর্যন্ত বলা আছে। তাহলে 5.7 থেকে 6.9 অথবা 6 থেকে 6.9, এই যে এরিয়াটা আমরা বলছি, একটা মানুষকে কমপ্লিটলি হেলদি বলছি যখন 6 এর নিচে আছে, অথবা 5.7 6 করি, 6 এর নিচে আছে বা 6.1 এর নিচে আছে, তখন আমরা তাকে হেলদি বলছি। আর 7 হয়ে গেলে তাকে ডায়াবেটিক বলছি। আর 6 থেকে 6.1 থেকে 6.9 মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা হলো রিস্কি জোন, সে ভালোও নাই খারাপও নাই, সে রিস্কের মধ্যে আছে। এটা গুরুত্ব আছে, আজকের ক্লাসে এটা গুরুত্ব আছে, বিধায় আমি রিপিট করছি। ঠিক তেমনি গ্লুকোজ খাওয়ার পরে এই এরিয়াটা কোনটা, আমরা ওখানে বলেছি যে 11.1 অথবা তার থেকে বেশি হলে ডায়াবেটিস বলছি। তাহলে এখানে আসলে কতটুকু পর্যন্ত কমপ্লিটলি হেলদি? 7.8 এর আগ পর্যন্ত, মানে 7.7 সামথিং, 7.799 ধরুন এটা। যখন 7.8 হয়ে যাবে, সেখান থেকে একদম 11.1 এর নিচ পর্যন্ত, মানে 10.09 এই ধরনের এই রেঞ্জ পর্যন্ত, 11.09 এই পর্যন্ত হবে এটা প্রি ডায়াবেটিক রেঞ্জ অথবা ইম্পেয়ার্ড রেঞ্জ অথবা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বলছি। তাহলে এই যে প্রি ডায়াবেটিক রেঞ্জ, এটার ভ্যালুটা কি? আপনার কাছে একটা পেশেন্ট যদি প্রি ডায়াবেটিক রেঞ্জ নিয়ে আসে, আপনি তাকে কি পরামর্শ দিবেন? আমি আসলে সামনে যাবো, তারপর এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার, বিকজ এগুলো খুবই সেন্সিটিভ বিষয়। আপনাদের প্রত্যেকের ফ্যামিলিতে এই ধরনের পেশেন্ট আছে, এগুলো আপনাদের জানতে হবে। এই পেশেন্ট আপনার কাছে আপনি তাকে কি পরামর্শ দিবেন? লাইফস্টাইল মডিফাই করার জন্য বলবো। মিষ্টি লাইফস্টাইল খাওয়া। মডিফিকেশন সবকিছু করতে হবে, সবকিছু, শুধুমাত্র ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট ছাড়া সব করতে হবে। কিন্তু একটা পর্যায়ে সবকিছু করা মানে আমরা আসলে কি বলি, যে 4D বলি ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য। 4D তাই না? আগে ছিল 3D, এখন হলো 4D: ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ, আর নতুন যোগ হচ্ছে ড্রিম। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন অথবা ঘুম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, ঘুম মানে প্রপার স্লিপ এনশিওর করতে হবে। প্রপার স্লিপ, প্রপার ডায়েট, প্রপার এক্সারসাইজ, তারপরে না হলে আমরা ড্রাগে যাবো 4D। তাহলে শুধুমাত্র ড্রাগ ছাড়া বাকি তিনটা যে ডি রয়েছে, সেই তিনটা ডি আমরা এই প্রি ডায়াবেটিক রেঞ্জে আমরা তাকে মেইনটেইন করতে বলবো। এইগুলো মেইনটেইন করে যদি তার গ্লুকোজটা কমে আসে, নর্মাল রেঞ্জে চলে আসে, তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি চলে না আসে, তখন কি ড্রাগ আমরা যোগ করতে পারি এখানে? মেটফরমিন দি। মেটফরমিন। মেটফরমিন ইজ দ্য অনলি ড্রাগ দ্যাট ক্যান বি গিভেন ইন প্রি-ডায়াবেটিক স্টেজ। মেটফরমিন হচ্ছে সবচেয়ে ভালো ওষুধ। ঠিক আছে, তাহলে এই যে প্রি-ডায়াবেটিক এবং ডায়াবেটিক রেঞ্জ, এটা আমরা জানলাম। হাইপারগ্লাইসেমিয়া ইন প্রেগন্যান্সি, এখন এই রেঞ্জটা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রেগন্যান্সিতে হাইপারগ্লাইসেমিয়া আমরা কখন বলছি, খুব ভালো করে খেয়াল করুন। প্রেগন্যান্সিতে আপনার খাতা কলম নিয়ে একটু লিখে রাখুন যে প্রেগন্যান্সিতে হাইপারগ্লাইসেমিয়া বলবো ফাস্টিং যদি 5.1 অথবা তার উপরে হয়, 5.1 অথবা তার উপরে, তার মানে কি নরমাল কত পর্যন্ত? বিলো 5.1, 5.09 পর্যন্ত হলো নরমাল। তাহলে ফাস্টিং 5.1 অথবা তার 5.1 অথবা তার থেকে বেশি হলে সেটাই হাইপারগ্লাইসেমিয়া ইন প্রেগন্যান্সি, দ্যাটস নট নরমাল। এটা হচ্ছে ফাস্টিং। প্রেগন্যান্সিতে আমরা তিনবার আমরা গ্লুকোজ টেস্ট করি ওজিটির ক্ষেত্রে। মানে ফার্স্টে হচ্ছে খালি পেটে করি, ফাস্টিংটা করি, দেন 75 গ্লুকোজ দিয়ে 1 ঘন্টা পরে একটা করি, আবার 2 ঘন্টা পরে করি। 1 ঘন্টা আমরা আগে করতাম না, মানে প্রেগন্যান্সির বাইরে করতাম না, কিন্তু প্রেগন্যান্সিতে আমরা এটা করবো। 1 ঘন্টা একবার মাপবো, আবার 2 ঘন্টা পরে একবার মাপবো। একটা পেশেন্ট, আমি অ্যাসোসিয়েটেড প্র্যাকটিক্যাল কথা বলি, একটা পেশেন্ট আপনার ওজিটি করতে আসছে। ওজিটি করতে হলে তাকে আসলে কি শর্ত দিতে হবে, তাকে কিভাবে সে আসবে? ওভারনাইট ফাস্টিং থাকতে হবে, 8 থেকে 10 ঘন্টা ফাস্টিং থাকতে হবে। আর 3 দিন আগে থেকে মানে নরমাল খাবার খাবে আর কি, অতিরিক্ত কোনো কার্বোহাইড্রেট বা কোনো কিছু খাবে না। দিন আগে থেকে সে বাসার যে খাবার সেটাই খাবে। সে আবার 3 দিন আগে থেকে যে আমাকে ডায়াবেটিস পরীক্ষা করবে, আমার মিষ্টি খাওয়া বাদ, ভাত খাওয়া বাদ, এই জিনিস করতে পারবে না। সে অ্যাজ ইউজুয়াল সারা বছর যেভাবে খায় সেভাবেই খাবে, কোনো রেস্ট্রিকশনের মধ্যে আসা যাবে না। ওভারনাইট ফাস্টিং করতে হবে, মিনিমাম 8 ঘন্টা তাকে খালি পেটে থাকতেই হবে। সকালবেলা শুধু পানি ছাড়া আর কিছুই খেতে পারবে না, চাইলে শুধু পানিটা খেতে পারবে। তাহলে সে ওজিটি করতে আসলো, আপনার এখানে তাকে 2 ঘন্টা বসে থাকতে হবে ওজিটি করতে গিয়ে। সে ফাস্টিং ব্লাড দিল, তারপর আবার 75 গ্লুকোজ মোটামুটি আমরা 250 থেকে 300 ml পানিতে গুলিয়ে তাকে খাওয়াই দিই। তারপরে সে 2 ঘন্টা বসে থাকবে, পেশেন্ট খুব বোর ফিল করছে, সে একটু বাইরে গেল, মার্কেট থেকে ঘুরে আসলো, তারপর আবার 2 ঘন্টা পরে ব্লাড দিল। তাহলে এটা কি সঠিক হলো? না, সিটিং পজিশনে থাকতে হবে। পেশেন্ট স্মোকার, সে স্মোক করলো, হবে? না, হবে না। কিছুই করা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে। ঠিক আছে, একটা পেশেন্ট আগে থেকে ডায়াগনোসড ডায়াবেটিস, ওজিটি করে আগে আগে থেকে ডায়াগনোসড, যেভাবে ডায়াগনোসিস করেছে, তাকে আপনি তার ফলো আপ করতে দিলেন যে খালি পেটে এবং ভর পেটে দেখার জন্য ফলো আপ করতে দিলেন। তো পেশেন্ট বললেন যে আপনি খালি পেটে আসবেন, খালি পেটে ব্লাড দেখবো। তারপর সে এজ ইউজুয়াল খালি পেটে এসে ব্লাড দিল গ্লুকোজ দেখার জন্য। তারপর সে নাস্তা করলো, নাস্তা করে আপনি তাকে বললেন যে আপনি 2 ঘন্টা আপনি চুপচাপ বসে থাকবেন, 2 ঘন্টা চুপচাপ বসে থাকবেন, দেন তারপর ব্লাড দিবেন। তাহলে এটা কি ঠিক হলো? হুম, বলুন। জি না, কেন ঠিক হলো না? এসে তো গ্লুকোজ খাই না, টুয়ার্ডস ব্রেকফাস্ট শুধু। এটা ঠিক হয়নি, কারণ চুপচাপ বসে থাকার ব্যাপার শুধুমাত্র ওজিটিতে, এবং পরবর্তীতে যখন তার আমরা পোস্ট মিল দেখবো, তখন সে অ্যাজ ইউজুয়াল ডেইলি অ্যাক্টিভিটি যেভাবে করে সেভাবে চলবে। তাকে বসায় রাখবেন, বসায় রেখে যে গ্লুকোজটা পাবেন, এটা তো অ্যাকচুয়াল গ্লুকোজ না। সে বাসায় গিয়ে তো প্রত্যেকদিন বসে থাকবে না। গ্লুকোজটা দেওয়া হয়, এটাকে 75 গ্রামই দেওয়া হয়। 75 গ্রাম, এটা মোটামুটি 75 গ্রাম অ্যাডাল্টের জন্য। আর আপনার হচ্ছে সাধারণত এটা সম্ভবত 1.5 গ্রাম পার কেজি। এটা আর একটু ওয়েট কম হলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা 50 গ্রাম দিই, কিন্তু হাইস্ট 75 গ্রাম, এর চেয়ে বেশি কখনোই হবে না। যত বড়ই হোক, মানে যত ওজন হোক, যত বয়স হোক, 75 গ্রাম হাইস্ট। বাট যদি বয়স কম হয়, ছোট হয়, সেক্ষেত্রে আমরা 50 গ্রাম দিই।
আচ্ছা, তাহলে ওইটা হলো যে যাদের পোস্ট মিল আমরা দেখবো তাদের ক্ষেত্রে আমরা ওইভাবে বসে থাকতে বলবো না। একটা পেশেন্ট তাকে আমরা বললাম যে 2 ঘন্টা পর খাওয়ার 2 ঘন্টা পরে আপনি রক্ত দিবেন ডায়াবেটিস চেক করার জন্য। সেই পেশেন্ট আপনার রেস্টুরেন্টে নাস্তা করতে গেছে বন্ধুদের সাথে নিয়ে এবং প্রায় আধা ঘন্টা বসে সে নাস্তা করছে। সে কখন থেকে ঘড়িটা দেখবে 2 ঘন্টা কাউন্ট করার জন্য? 2 ঘন্টা বলবো না, 120 মিনিট বলবো। কখন থেকে সেটা কাউন্ট করবে? খাওয়া শেষের পরে থেকে। হুম? খাওয়া শেষ যখন হবে তখন থেকে শুরু হবে টাইমটা। না, খাওয়া শুরুর পর থেকে। এটা হলো খাওয়া শুরু প্রথম প্রথম যখন মুখে দিবে তখন থেকে। হ্যাঁ, এই জন্যই বললাম যে বন্ধুদের সাথে নিয়ে রেস্টুরেন্টে গেছে, সে আধা ঘন্টা ধরে বন্ধুর সাথে গল্প করতে করতে ব্রেকফাস্ট করলো। এই আধা ঘন্টা এখানে যদি আপনি শেষে থেকে ধরেন তাহলে এটা কিন্তু 2.5 ঘন্টা পরে তার ব্লাড সুগারটা আপনি পাবেন। বুঝতে পেরেছি? এটা হলো প্রথম লোকমা প্রথম যখন মুখে দিবে তখন থেকে। দেখেন আমার আজকের এই কাজটা হবে প্র্যাকটিক্যাল। তো আমরা যেটা বলছি যে এই দেখেন প্রেগন্যান্সিতে 5.1 ফাস্টিংটা হচ্ছে 5.1 এর 1 অথবা তার থেকে বেশি, ওজিটি করার 1 ঘন্টা পরে 10 অথবা তার থেকে বেশি, তারপর ওজিটি করার 2 ঘন্টা পরে 11 সরি 8.5 অথবা তার থেকে বেশি। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা লিখে রাখুন যে প্রেগন্যান্সিতে যদি তিনটা মনে রাখা 5.1 10 8.5 5.1 10 8.5 এই একটা জিনিস, এই তিনটা কথা, এই তিনটা কথা 5.1 10 8.5 এই তিনটা কথাই শুধুমাত্র মনে রাখবেন আজকে ক্লাস থেকে, ঠিক আছে? সব বলে গেল, এই তিনটা শব্দ মনে রাখবেন, তিনটা নাম্বার, ঠিক আছে? এগুলো বেশি হয়ে গেলে ডায়াবেটিস, প্রেগন্যান্সি ডায়াবেটিস। এটা কিন্তু নন প্রেগনেন্ট ভ্যালুর সাথে মিলবে না। প্রেগন্যান্সি খালি পেটে 5.1 অথবা তার থেকে বেশি, ওজিটি করার 75 গ্রাম গ্লুকোজ দেওয়ার 1 ঘন্টা পরে 10 অথবা তার থেকে বেশি, 2 ঘন্টা পরে 8.5 অথবা তার থেকে বেশি হয়ে গেলেই সেটাকে ডায়াবেটিস বলবো। এবং প্রেগন্যান্সির বাইরে যে দুইটা ভ্যালু আমাদের দরকার হয়, এখানে যেখানে একটা ভ্যালু হয়ে গেলেই সেটাকে আমরা ডায়াবেটিস প্রেগন্যান্সি বলবো, ঠিক আছে? এই যে দেখেন hyperglycemia first detected at any time during pregnancy should be classified in a gestational diabetes mellitus or diabetes mellitus in pregnancy. এখন কথা হলো যে আমাদের দেশে পেশেন্টগুলো এতটা কেয়ারফুল না, তারা তারা কিন্তু ওইভাবে চেকআপে আসে না। তো এখন তারা প্রেগনেন্সির আগে চেকআপ করেছিল কিনা, তার এটা আনডায়াগনোসড ডায়াবেটিস কিনা, নাকি নিউলি এটা ডেভেলপ করেছে প্রেগনেন্সিতে, এই জিনিসটা কিভাবে বুঝবেন? যেটা আগে থেকে ডায়াবেটিস সে আনডায়াগনোসড পেশেন্টের, সেই পেশেন্ট প্রেগনেন্ট হয়েছে, নাকি প্রেগনেন্সির পরে কনসেপশনের পরে তার নতুন করে ডায়াবেটিস ডেভেলপ করেছে, এটা কিভাবে বুঝবেন? সরি, হিমোগ্লোবিন বুঝবেন? কি করে দেখবো? হিমোগ্লোবিন A1C। আচ্ছা ঠিক আছে, হিমোগ্লোবিন এ1সি এটা একটা অপশন হতে পারে। হিমোগ্লোবিন এ1সি এটা অপশন হতে পারে, এটা শুধুমাত্র ফার্স্ট ট্রাইমেস্টারের জন্য অপশনটা হতে পারে। তবে হিমোগ্লোবিন এ1সি নিয়ে আমি একটা কথা বলবো, প্রেগনেন্সিতে এর উপর আসলে আমাদের ডিপেন্ড না করাই উচিত। সামনে এটা আমরা বলবো। এখন এখানে যেটা দেখুন, ভালো করে খেয়াল করুন, আমার কথাটা এক লাইনে বলবো, ভালো করে খেয়াল করুন। কোনো পেশেন্টের আমরা এতক্ষণ ধরে যে রেঞ্জগুলো আলোচনা করলাম, যে ডায়াবেটিক রেঞ্জ মানে প্রেগনেন্সির বাইরে আর প্রেগনেন্সির ভেতরে, যদি কোনো পেশেন্টের যদি ওজিটি রেঞ্জ নর্মাল টাইপ 2 ডায়াবেটিস সেটাকেও ক্রস করে যায়, তাহলে ধরে নিতে হবে ওই পেশেন্টের আগে থেকে ডায়াবেটিস ছিল কিন্তু আনডায়াগনোসড। আর কোনো যদি এর থেকে কম থাকে, নিচে থাকে, তাহলে সেটাকে ধরেন ইম্পেয়ার্ড স্টেট, মানে যে ভ্যালুটা ইম্পেয়ার্ড, যে ভ্যালুটা হচ্ছে প্রেগনেন্সি বাইরে ইম্পেয়ার্ড প্রি ডায়াবেটিক, সেটা কিন্তু প্রেগনেন্সিতে ডায়াবেটিক রেঞ্জ। বুঝতে পারছেন? প্রেগনেন্সি 5.1 এর উপরে গেলে ডায়াবেটিস ফাস্টিং, কিন্তু প্রেগনেন্সির বাইরে 5.1 এর উপরে গেলে 6 বা 6.5 এগুলো কিন্তু ডায়াবেটিক না। তাহলে ডায়াবেটিসের জন্য যে রেঞ্জ 7 আর 11.1 এটা যদি ক্রস করে যায়, দেন বুঝতে হবে যে এই পেশেন্ট আগে ডায়াবেটিস ছিল, সেটা কিন্তু ডায়াগনোসিস হয়নি। বাট এগুলো নিচে যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা আপনার প্রেগনেন্সিতে ডেভেলপ করেছে। বুঝা গেছে? এখানে যে ভ্যালুগুলো আমি দিয়েছি এগুলো আপনারা পরবর্তীতে দেখে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই ফাইল তো আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। হাইপারগ্লাইসেমিয়া ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে হাইপারগ্লাইসেমিয়াকে তাহলে আমরা মোটা থেকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, যেটা হলো নতুন করে ডায়াবেটিস ডায়াগনোসিস হয়েছে, ডেভেলপ করেছে, আর যেটা হলো ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, মানে ডায়াবেটিক পেশেন্ট। তাহলে এখানে যেটা একটু দেখেন, মে অকার জেস্টেশনাল ডায়াবেটিস, মে অকার এনি টাইম বাট খালি আফটার 24 উইকস। জেস্টেশনাল ডায়াবেটিস মানে এটা অনলি 24 উইকস এর পরে ডেভেলপ হবে, বাট এর আগেও হতে পারে। whatever the type of hyperglycemia in pregnancy is, target value and management protocol are involved. But এখানে যেটা বলতে চাচ্ছি যে আপনি ডায়াগনোসিস যেটাই করেন, প্রেগনেন্সিতে যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজ 5.1 অথবা তার থেকে বেশি, 1 ঘন্টা পরে যদি 10 অথবা তার থেকে বেশি, 2 ঘন্টা পরে যদি 8.5 অথবা তার থেকে বেশি হয়ে যায়, তাহলে সেটা ডায়াবেটিস। সেটা জিডিএম হতে পারে অথবা পিজিডিএম মানে প্রিজেস্টেশনাল ডায়াবেটিস, সেটাও হতে পারে। বাট যেটাই হোক, এখন আমাদের ওটা দেখার বিষয় না। এখন আমরা দেখলাম কোনটা আসলে কি। এখন আমরা বলছি যে সেটা দেখার বিষয় না, আমাদের ম্যানেজমেন্ট এবং টার্গেট দুটোর ক্ষেত্রে সেম। তার মানে কোন পেশেন্টের এই রেঞ্জগুলো 5.1 10 8.5 এগুলো ক্রস করে গেলেই আমরা তার ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট প্রোটোকলে চলে যাবো। সেটা একই, ওই যাই হোক না কেন, জিডিএম হোক আর পিজিডিএম হোক। এপিডেমিওলজি এগুলো আপনার অত ইম্পর্টেন্ট না, কত পার্সেন্ট এগুলো পরে দেখে নিন। প্যাথোজেনেসিস অফ জিডিএম এক কথা বলবো যে প্রেগনেন্সিতে ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। প্রেগনেন্সি আমার কথা শুনুন, এখানে যেটা লেখা আছে সেটা বলে দিচ্ছি। প্রেগনেন্সিতে ইনসুলিন রেজিস্ট্যান্স কেন বেড়ে যায়, কিভাবে বেড়ে যায়? বেড়ে যায় প্রেগনেন্সিতে প্লাসেন্টা থেকে কিছু নতুন হরমোন সিক্রেট হয়, হিউম্যান প্লাসেন্টা ল্যাক্টোজেন, এইচসিজি, এই জিনিসগুলো বিশেষ করে হিউম্যান প্লাসেন্টা ল্যাক্টোজেন ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। কেন বাড়িয়ে দেয়? তাতে যেটা হয় ব্লাড গ্লুকোজটা একটু বেড়ে যায় এবং সেই গ্লুকোজটা প্লাসেন্টা ক্রস করে বাচ্চাকে কি সাপোর্ট দেয়, সেটা আমরা বলি ফ্যাসিলিটেড অ্যানাবলিজম। বাচ্চার জন্য এটা দরকার আছে, সেই জন্য এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা করে দিয়েছেন। কিন্তু কথা হলো কোনো কিছু অতিরিক্ত ভালো না, যখন এটা অতিরিক্ত গ্লুকোজ বাড়িয়ে দেবে তখন সেটা ক্ষতিকর, এবং সেটাকেই আমরা ডিল করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা যে জিনিসগুলো আলোচনা করবো, আমাদের খেয়াল থাকবে আমরা দুটো জিনিস, মা এবং বাচ্চা দুজনের কিভাবে খেয়াল রাখা যায় এই পরিস্থিতিতে, সেইটা লক্ষ্য করে আমরা আগাতে চাচ্ছি। ঠিক আছে? এই ম্যাটারনাল কেয়ারের মধ্যে কি আছে যে মা আগে থেকে ডায়াবেটিস ডায়াগনোসিস ছিল। এখানে আমি বলি যে আপনার কাছে কিভাবে পেশেন্ট আসতে পারে, কত ধরনের পেশেন্ট আপনার এই রিলেটেড আসতে পারে। একটা হতে পারে যে আপনার কাছে পেশেন্ট এসে বললো যে আমি তো ডায়াবেটিক, আমি কনসেপ্ট করতে চাচ্ছি, আমি বাচ্চা নিতে চাচ্ছি, তাহলে আপনি তাকে কি পরামর্শ দিবেন? আবার একজন এসে বলবে আমি তো ডায়াবেটিক পেশেন্ট, আমি কনসেপ্ট করে ফেলেছি আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি, তখন আপনি তাকে কি স্টেপ নেবেন? আর একজন নর্মাল পেশেন্ট, নন ডায়াবেটিক পেশেন্ট, সে কনসেপ্ট করতে চাচ্ছে, সে তো কনসেপ্ট করতেই পারবে, কোনো প্রবলেম নেই। কিন্তু কনসেপ্ট করার পরে নতুন করে হাইপারগ্লাইসেমিয়া অফ ডায়াবেটিস ডেভেলপ করেছে, তাকে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন? এই অ্যাপ্রোচগুলো অ্যান্টিনেটাল, ইন্ট্রানেটাল, পোস্টনেটাল পিরিয়ড কিভাবে হবে? বাচ্চার ক্ষেত্রে আমরা কি করবো, লেবার কিভাবে ডেলিভারি হবে, ডেলিভারি মিনিট পরে কি করবেন, ডেলিভারি 6 সপ্তাহ পরে কিভাবে হ্যান্ডেল করবেন, এগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জেস্টেশনাল ম্যাটারনাল কেয়ার, নিউলি ডায়াগনোসড ডায়াবেটিস। আমরা প্রথমেই দেখবো যে এমন মা যে আগে ভালো ছিল কিন্তু নতুন করে ডায়াবেটিস ডায়াগনোসিস হয়েছে, অথবা আগে থেকে আনডায়াগনোসড ছিল, দ্যাট ইজ আগে থেকে সে কোনো ট্রিটমেন্টের মধ্যে ছিল না, নতুন করে ডায়াগনোসড হয়েছে, নতুন করে সে ট্রিটমেন্টের আন্ডারে এসেছে। এই ধরনের পেশেন্ট আমরা কিভাবে ডিল করবো? আমার কথা কি বোঝা যায়? জি। আচ্ছা ঠিক আছে, যদি শুনতে অসুবিধা হয় বা কারো কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে? আমি চাই ক্লাসটা ইফেক্টিভ হোক। স্ক্রিনিং অফ জিডিএম, আমরা স্ক্রিনিং আসলে কেন করতে চাচ্ছি, কি দরকার, এটা না করলে কি অসুবিধা?
অনেক অসুবিধা। কমপ্লিকেশন অফ জিডিএম আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কেন আসলে করতে হবে। দেখুন এগুলো হচ্ছে গদবাধা কথা, এগুলো আমি এত করবো না, কারণ আমাদের ম্যানেজমেন্টে গিয়ে ফোকাস করতে হবে, যেগুলো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সেগুলো ফোকাস করবো বেশি। মেটানল রিস্ক অ্যাবর্শন হতে পারে, পলিহাইড্রোনিয়াস প্রি একনামশিয়া প্রোলংড লিভার অবস্ট্রাক্টেড লিভার এগুলো হতে পারে, যেহেতু জিডিএম হাইপারটেনশন থাকলে আপনার ম্যাক্সিমিয়া হয়, পেশেন্ট বাচ্চার ওয়েট বেড়ে যায়, তখন অবস্ট্রাক্টেড লিভার হতে পারে, শোল্ডার ডিস্ট্রোসিয়া হতে পারে, আপনার সিজারিয়ান সেকশনে যেতে হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে, ফিটাল ডিস্ক থাকতে পারে, স্পন্টানিয়াস অ্যাবর্শন, ইন্ট্রাইউটেরাইন ডেথ, স্টিল বার্থ, এই সব বিভিন্ন ঝামেলা হতে পারে। এগুলো আমরা আসলে চাই না, এই জন্য আমাদের স্ক্রিনিং করা দরকার। কাকে স্ক্রিনিং করবো এখানে অনেক কথা লেখা, কিন্তু আমি আপনাদের সহজভাবে বলে দিতে চাই। হোম টু স্ক্রিন, এটা দেখা যাচ্ছে জি দেখা যাচ্ছে। এখানে দেখেন কত কথা। পেশেন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, পেশেন্ট নড়াচড়া করে না, রানীর মতো বসে থাকে, পজিটিভ রিলেটিভ ডায়াবেটিস আছে, হাই রিস্ক, তারপর আগের বাচ্চার ওজন বেশি ছিল, প্রিভিয়াস জিডিএম হিস্ট্রি আছে, প্রেশার হাইপারটেনশন আছে, ডিসলিপিডিমিয়া আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, হিমোগ্লোবিন এ1সি আগে বেশি ছিল, মানে প্রি ডায়াবেটিস। হিমোগ্লোবিন এ1সি প্রি ডায়াবেটিস কত বলেন তো? হিমোগ্লোবিন কত কত হলে ডায়াবেটিস? 6.5 এর উপরে গেলে, হ্যাঁ 6.5 এর উপরে না, 6.5 অথবা তার থেকে বেশি, 6.5 হলেও সেটা ডায়াবেটিস। কিন্তু নরমাল কত পর্যন্ত? 5.7 pre-diabetic আছে। Less than 5.7. লেস দ্যান 5.7 এটা হচ্ছে নরমাল। 5.7 থেকে 6.49 পর্যন্ত এটা হচ্ছে প্রি ডায়াবেটিক। ঠিক আছে, তো হিমোগ্লোবিন একজনের 5.7 এর উপর ছিল, হিমোগ্লোবিন এ1সি মানে প্রি ডায়াবেটিক। ডায়াবেটিক হলে তো আলাদাই কথা, আমরা তো জানবোই সে পেশেন্ট ডায়াবেটিস, কিন্তু যারা জানি না সেই পেশেন্টকে কাকে আমরা সন্দেহ করবো, তাকে হয়তো প্রি ডায়াবেটিক ছিল। এত কথা বাদ, পেশেন্টের ওজন বেশি, এত কথা বাদ, আমি বলবো হাই রিস্ক এরিয়া কোনটা? সাউথ ইস্ট এশিয়া, এটা সাউথ ইস্ট এশিয়া, এটা হলো হাই রিস্ক এরিয়া। বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়ার মধ্যে পড়ে, এশিয়াটাই হাই রিস্ক জোন। তাই বাংলাদেশে আপনার সামনে যত বাংলাদেশি মহিলা আসবে প্রত্যেকটাই হাই রিস্ক ফর জিডিএম। দ্যাট মিন্স প্রত্যেককে আপনার স্ক্রিনিং করতে হবে। বাংলাদেশে বসে বাংলাদেশি পেশেন্ট যদি দেখতে চান, কোনো বাংলাদেশি মহিলা যদি আপনার সামনে আসে, প্রেগনেন্ট মহিলা আসে, তাকে অবশ্যই জিডিএম এর জন্য টেস্ট করতে হবে, সে হাই রিস্ক জোনে আছে। সব হিসাব বাদ, আপনার সামনে যে কোনো মহিলা আসে তাকে স্ক্রিন করতে হবে। কে কি বলতেছে? মানে একটা প্রবলেম দিতে সবাইকে মিউট করতে এটা ভাই। আপনারা একটু দয়া করে মিউট করেন, অবশ্যই মিউট করতে গেলে আমার এখান থেকে আবার ব্যাক করতে হবে, এটা আমার জন্য ঝামেলা। তুমি অবশ্যই এত হিন্দু করতে না কোনো। কি এটা কি চলতেছে, কে বলতেছে? আচ্ছা ঠিক আছে, ওয়েন টু স্ক্রিন, কখন আমরা স্ক্রিনিং করব? একটা প্রেগনেন্ট মহিলা আপনার কাছে আসলে যখনই আসবে প্রথমবার, সেটা 6 সপ্তাহ, 7 সপ্তাহ, 8 সপ্তাহ, 10 সপ্তাহ, যখনই আসবে তখনই তাকে আপনি পজিটিভ করবেন। ওজিটি যদি ডায়াগনোসিস হয়ে যায় খালি পেটে 5.1, 1 ঘন্টা পরে 10, 2 ঘন্টা পরে 8.5 অথবা এর বেশি যদি হয়ে যায়, ডায়াগনোসড হয়ে গেল ডায়াগনোসিস, দেন আর স্ক্রিনিং এর দরকার নেই, তারপর ম্যানেজমেন্টে চলে যাবেন। কিন্তু প্রথমবার যদি নরমাল আসে তাহলে দ্বিতীয়বার আবার গিয়ে 24 সপ্তাহ থেকে 28 সপ্তাহের মধ্যে আবার করতে হবে। এটাতেও যদি নরমাল আসে ওকে ফাইন, তাহলে আর করার দরকার নেই। তবে তবে যদি পেশেন্ট যদি আরো বেশি রিস্কের মধ্যে থাকে, মানে আগে তার প্রি ডায়াবেটিস ছিল, আগে তার সে ওজন বেশি, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স মানে সিম্পটমস যদি থাকে বা হিস্ট্রি থাকে, তাহলে তাকে আরো একবার গিয়ে 34 থেকে 36 সপ্তাহের মধ্যে করতে হবে। তাহলে আমি ওভারঅল যদি বলি দুইবার করতে হবে, একবার হচ্ছে ফার্স্ট ভিজিট, সেটা যদি নরমাল হয় সেকেন্ড ভিজিট 24 28 উইকস এই সপ্তাহের মধ্যে। যদি পেশেন্ট যদি খুব বেশি খারাপ মনে না হয় তাহলে শেষ, আর যদি আপনি মনে করেন তাহলে 34 থেকে 36 সপ্তাহের মধ্যে আরেকবার পজিটিভ করবেন। এইটা হলো স্ক্রিনিং শিডিউল। হাউ টু স্ক্রিন বলে দিচ্ছি, কিভাবে স্ক্রিন করতে হবে। ওই একই পজিটিভ করতে হবে, 75 গ্লুকোজ দিয়ে, এই যে সেই রেঞ্জটা এখানে দেওয়া আছে, 5.1, 10 অথবা 8.5 এর বেশি। এখন এখন খুব কমনলি আপনারা দেখে থাকবেন যে অনেক গাইনোকোলজিস্ট একটু স্টেপ অ্যাপ্রোচ করে। আমি এখন যেটা বললাম পজিটিভ, এটা হচ্ছে ওয়ান স্টেপ অ্যাপ্রোচ। এই যে দেখেন ডান পাশে ওয়ান স্টেপ অ্যাপ্রোচ দেওয়া, এটা কি? ওই যে ওভারনাইট ফাস্টিং করে এসে 75 গ্রাম গ্লুকোজ লোড দিয়ে আপনি দেখবেন ফাস্টিং 1 আওয়ার আফটার 2 আওয়ার দেখবেন, এটা বলেই দিলাম। কিন্তু আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে টু স্টেপ অ্যাপ্রোচ। সেটা কিভাবে করে? পেশেন্ট আপনার কাছে যখনই আসুক, খালি পেটে বিকেলে, ভরা পেটে যখনই আসুক, দুপুর সকাল, তাকে 50 গ্রাম গ্লুকোজ দিতে দেয়। 50 গ্রাম গ্লুকোজ দিয়ে তাকে 1 ঘন্টা পরে ব্লাড সুগার চেক করে। 1 ঘন্টা পরে সেটা যদি 7.8 অথবা তার থেকে উপরে যায়, তখন তাকে মানে 1 ঘন্টা পরে যেটা করবো, সেটা যদি 7.8 এর নিচে থাকে তখন ওই পেশেন্টকে সেফ বলে পাঠিয়ে দেওয়া হয়, নিরাপদ। বাট 7.8 এর উপরে যদি যায় এবং 11.1 এর মধ্যে যদি থাকে, বা ধরেন 7.8 এর উপরেই চলে গেল, সেক্ষেত্রে পেশেন্টকে পরবর্তী দিন আবার খালি পেটে আসতে হবে। পরবর্তী দিন অথবা পরবর্তী একদিন পরে যে আবার ওই যে ওজিটি আমরা বলছি 75 গ্রাম গ্লুকোজ দিয়ে সেটা করার জন্য আবার পেশেন্ট আসতে বলবো। এটা একটা ঝামেলার ব্যাপার, পেশেন্ট দুইবার গ্লুকোজ লোড দেওয়া, পেশেন্ট দুইবার ঝামেলা দেওয়া, আর এটা খুব বেশি অ্যাকুরেট না। এই কারণ হলো পেশেন্ট আপনার কাছে যদি আপনার কাছে যেটা হলো যে পেশেন্ট আপনার কাছে আসলে আপনি 50 গ্রাম গ্লুকোজ দিয়ে তাকে 7.8 এর নিচে পেলেন, তাকে ছেড়ে দিলেন। যদি পেশেন্ট আপনার কাছে খেয়ে আসছে না খালি পেটে আসছে, আপনি কেন বুঝলেন? আপনি 50 গ্রাম গ্লুকোজ দিয়ে তাকে লোড দিয়ে আপনি মেজার করলেন, কিন্তু এই পেশেন্টের ফাস্টিংটা দেখছেন? ফাস্টিং তো দেখলেন না। ফাস্টিং যদি বেশি থাকে তাহলে মিস হয়ে যাবে। এখন তাহলে কেন এটা এইভাবে করা হচ্ছে? বিকজ জেস্টেশনাল ডায়াবেটিসে মেইনলি পোস্টপ্রেন্ডিয়াল গ্লুকোজ বেশি থাকে। কোন পেশেন্টের যদি ফাস্টিংটা বেশি থাকে তাহলে ধরেই নাও যে এই পেশেন্টের আগে থেকে ডায়াবেটিস, কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিসে দেখা যায় যে ওই পোস্টপ্রেন্ডিয়ালটাই বেশি এফেক্ট হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি হয়। কিন্তু তারপরেও টু স্টেপ অ্যাপ্রোচটা পারফেক্ট না, এটা অনেকে আসলে এটা পছন্দ করে না, ঝামেলাও আছে, আবার যেহেতু খুব বেশি অ্যাকুরেট হচ্ছে না, আমরা এটা করবো না, আমরা ওয়ান স্টেপ করবো, সরাসরি 75 গ্রাম গ্লুকোজ দিয়ে করবো পেশেন্টকে। এখানে যে স্লাইডটা, এটা আপনাদের দেখার দরকার নেই, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড বিভিন্ন যে গাইডলাইন গুলো, তারা আসলে কিভাবে কোন টেস্টটাকে প্রায়োরিটি দিচ্ছে, তাদের ডায়াগনস্টিক ভ্যালুটা কত, এটা এখানে দাও। এটা কম্পারিজন জাস্ট, এটা আমি এমনি এনেছি, বাট এটা লাগবে না। মোস্ট অফ দ্য আমি যেটা বলছি সেটাই। হিমোগ্লোবিন এ1সি ইন প্রেগন্যান্সি, আমাদের একটা ভাই বলেছিলেন যে হিমোগ্লোবিন এ1সি দেখতে হবে। ফার্স্ট অফ অল, হিমোগ্লোবিন এ1সি ইজ নট আ ডিপেন্ডেবল টেস্ট ইন প্রেগন্যান্সি। কেন? প্রেগন্যান্সিতে রেড ব্লাড সেল ডাউন হওয়ার কারণে আপনারা জানেন ডাইজেশনাল অ্যানিমিয়া হয় প্রেগন্যান্সিতে। সো হিমোগ্লোবিন এ1সি কারেক্ট হতে হলে একটা সঠিক হিমোগ্লোবিন লাগবে, সঠিক অ্যাকুরেট হিমোগ্লোবিনের রেজাল্ট লাগবে, মেজারমেন্ট লাগবে। সেটা যদি অ্যাকুরেট না হয়, হিমোগ্লোবিন যদি কম থাকে, তাহলে অ্যাকুরেট আপনি হিমোগ্লোবিন এ1সি পাবেন না এবং অ্যাকুরেট সুগার লেভেলও বুঝতে পারবেন না। তবে যেহেতু এটা আগের 3 থেকে 4 মাসের একটা গড় রেজাল্ট দেয়, তাই ফার্স্ট ট্রাইমেস্টারে এটা করা যেতে পারে। ফার্স্ট ট্রাইমেস্টারে যদি করাই হয়, সেক্ষেত্রে অবশ্যই সেটা 6.5 এর নিচে থাকতে হবে। ফার্স্ট সেমিস্টারে যদি সেটা 6.7 সরি সেটা যদি 7 পাস করে যায়, তাহলে বুঝতে হবে এই পেশেন্টের আগে থেকে ডায়াবেটিস, কারণ সেটা তো একদিন হয় নাই, সেটা গত 3-4 মাস ধরে হয়েছে, মানে বিফোর কনসেপশন। তাহলে হিমোগ্লোবিন এ1সি করব না, যদি করেই থাকে ফার্স্ট সেমিস্টারে একবার করতে পারি, এবং এটা এই কারণে ফার্স্ট এটা প্রি জেস্টেশনাল ডায়াবেটিস এক্সপ্লোর করার জন্য করতে পারি। সেক্ষেত্রে 7 ক্রস করে গেলেই ধরে নিতে হবে সেটা প্রি জেস্টেশনাল ডায়াবেটিস আগে থেকে ছিল, বাট ডায়াগনোস হয়নি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ভাই ওইটা একটু আরেকবার বলেন, ওই আরবিসিটা কি বেশি থাকে নাকি বলেন? মানে কেন সেকেন্ডারি স্ট্যাটাস? হিমোগ্লোবিন এ1সি জিনিসটা হলো গ্লাইকেটেড হিমোগ্লোবিন, মানে হিমোগ্লোবিনের সাথে গ্লুকোজ অ্যাটাচড হয়ে যেটা একটা
একটা রেশিও পার্সেন্টেজ দেখা যায়। এখন এটা ডিপেন্ড করবে হিমোগ্লোবিনের উপর। হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন যদি বডিতে কোনো কারণে কম থাকে, যে কোনো কারণে যদি হিমোগ্লোবিন কম থাকে, পেশেন্টের অ্যানিমিয়া, হেমোরেজ হয়েছে, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হেমোরেজ হয়েছে, কোনো কারণে মেনস্ট্রুয়াল হেভি মেনস্ট্রুয়েশন কারণে হেমোরেজ হয়ে গেছে, ডাইলেশনাল অ্যানিমিয়া প্রেগন্যান্সিতে যেটা হবে, কোনো কারণে যদি হিমোগ্লোবিনের রেজাল্ট অ্যাকুরেট না আসে বা কম আসে, হিমোগ্লোবিন কম থাকতেই পারে শরীরে, কিন্তু হিমোগ্লোবিন কম থাকা মানে কি গ্লুকোজ কম থাকা? তার মানে গ্লুকোজ দিয়ে যদি হিমোগ্লোবিনের সাহায্যে যদি আমরা গ্লুকোজ পেতে চাই, তাহলে সেই হিমোগ্লোবিন রেজাল্টটাও অ্যাকুরেট রেজাল্ট হতে হবে। এখানে অ্যাকচুয়াল হিমোগ্লোবিন আমরা পাচ্ছি না বডিতে, তাহলে সেটা অ্যাকচুয়াল গ্লুকোজ রেজাল্ট আমরা পাবো না, কারণ এটা হিমোগ্লোবিন আছে জিনিসটা হচ্ছে হিমোগ্লোবিনের গায়ের সাথে লেগে থাকে যে গ্লুকোজ, সেটাকে আমরা বিচার করছি। হিমোগ্লোবিন কম, তো ওটাও তো কম আসবে রেজাল্ট। তো হিমোগ্লোবিন আছে কম আসবে, আমি দেখে বলবো পেশেন্ট তো খুব ভালো আছে, তো সেটা কি হলো? পেশেন্ট বডিতে গ্লুকোজ বেশি, কিন্তু হিমোগ্লোবিন মানে হিমোগ্লোবিনের সাথে গ্লুকোজ আটকে আছে, হিমোগ্লোবিন তো কম, এটা একটু কম আছে। বুঝতে পারছেন? এটা দেখে আপনার মনে হবে যে রিপোর্ট ভালো, কিন্তু আসলে পেশেন্ট টার্গেট স্টেট ইন জিডিএম, জিডিএম এ আসলে আমাদের টার্গেটটা কি হবে? তাহলে কি ভ্যালু আমরা করেছি? আমাকে একজন একটু বলুন তো, জিডিএম এ ওজিটি তে ডায়াগনস্টিক ভ্যালু তিনটা বলুন একজন। 5.1 থেকে বেশি, 10 থেকে বেশি, 8.5 থেকে বেশি। 8.5 থেকে সেই ভ্যালুগুলোই আজকে মনে রাখতে হবে। এটা তো ডায়াগনস্টিক ভ্যালু, টার্গেট কত রাখতে হবে আমাকে? যদি ট্রিটমেন্ট শুরু করে দিই, তাহলে টার্গেট কোন টার্গেট পর্যন্ত আমরা ট্রিটমেন্ট করবো? সেটা হলো ফাস্টিং হতে হবে 5.3 কম, 1 আওয়ার আফটার মিল এটা হবে 7.8 এর কম, 2 আওয়ার পোস্ট মিল এটা হবে 6.7 এর কম। 5.3, 7.8, 6.7 এই ভ্যালুগুলো বারবার বলছি, এই ভ্যালুগুলোই মনে রাখতে হবে। এটাই হচ্ছে আজকের ক্লাসের মেইন কথা, ঠিক আছে? টার্গেট ব্লাড প্রেশার কত রাখতে হবে? নিচে লেখা আছে 110 থেকে 135, আর নিচে হচ্ছে 85, এর উপরে যেতে মানে এর মধ্যে থাকতে হবে কি সিস্টোলিকটা, আর ডায়াস্টোলিক এর উপরে যেতে পারবে না, ডায়াস্টোলিক এর উপরে 60 নিচে নামানো যাবে না। আচ্ছা, তাহলে টার্গেটটা কত? 5.3, 7.8, 6.7। এখানে একটা কথা আছে, ডায়াগনস্টিকের ক্ষেত্রে তিনটা ভ্যালুই লিখতে হবে, যে কোনো একটা ক্রস করে গেলেই জিডিএম, কিন্তু টার্গেটের ক্ষেত্রে দেখবেন দুইটা, ফাস্টিং এর সাথে যে কোনো একটা 1 আওয়ার অথবা 2 আওয়ার যে কোনো একটা টার্গেট করলেই হবে। ওই যে দেখেন মাঝখানে একটা অর লেখা আছে, বুঝতে পেরেছি? ভ্যালুটা রেঞ্জটা মনে রাখতে হবে। ম্যানেজমেন্ট অফ জিডিএম ম্যানেজমেন্ট করতে হবে, যেটা করার জন্য আমরা এখানে এসেছি। কিভাবে ম্যানেজ করবো? এমএনটি, মেডিকেশন থেরাপি, লাইফস্টাইল চেঞ্জ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেলফ মনিটরিং, ব্লাড গ্লুকোজ কিভাবে পেশেন্ট করবে, ফার্মাকোথেরাপি কি ওষুধ আমরা দিব, ফিটাল এন্ড ম্যাটারনাল হেলথ সার্ভেইলেন্স কিভাবে করবো আমরা। এমএনটি, এমএনটি খুব সহজ, জটিল আবার সহজ। আমি জটিলের দিকে যাবো না, জটিল করতে অনেক জটিল করা যাবে, কার ক্যালোরি কত, কোথাতে কি, সেই নিউট্রিশন স্ট্যাটাস পাঠিয়ে দেবে পেশেন্ট। কিন্তু খুব আমাদের দেশের জন্য প্র্যাকটিক্যালি যদি বলতে হয়, আপনার চেম্বারে পেশেন্ট আসলে আপনি তাকে বলবেন, আমরা তো ভাত খাই মাশাআল্লাহ অনেক, 90% হচ্ছে ভাত, বাকি 10% এটা ওটা খাই, এটাকে কমিয়ে 40% আনতে। ভাত আনতে হবে একটা মিলের 40%। আপনার প্লেটকে যদি ভাগ করেন তাহলে 50% কম নিয়ে আসতে হবে ভাত, বাকি 50% অন্য কিছু দিয়ে পূরণ করতে হবে, ভেজিটেবল, মাছ, মাংস, ডাল, ডিম, আর যাই হোক কার্বোহাইড্রেট বাদে। তাহলে এই সোজা কথা হচ্ছে এটা। আর মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে, সিম্পল কার্বোহাইড্রেট খাওয়া যাবে না, মানে সরাসরি গ্লুকোজ, চিনি, চিনি তো হারাম, একটা ডায়াবেটিক পেশেন্টের জন্য চিনি নিষেধ। সো এই যে ডাইরেক্ট একদম রিফাইন্ড কার্বোহাইড্রেট গুলো আসলে খাওয়া, সরি একদম সিম্পল কার্বোহাইড্রেট গুলো খাওয়া যাবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে, আর ফাইবার কন্টেনিং ফুড খেতে হবে, কার্বোহাইড্রেট কমিয়ে দিতে হবে। তবে নেভার এভার সাজেস্ট অ্যাবাউট কিটো ডায়েট, প্রচলিত যেটা আছে এটা করা যাবে না, মানে কার্বোহাইড্রেট বেশি করা যাবে না, 40% মতো রাখতেই হবে, ঠিক আছে? ভাই এরকম কয়বার খাবে প্লেটটা, মানে 40% করে দিতে নিবে, কয়বার খাবে এভাবে? কয়বার খাবি এটা হচ্ছে আপনার বাসায় আপনারা যেভাবে খাচ্ছেন ওভাবেই খাবে, কিন্তু খাবারটা একটু আগে থেকে একটু কমিয়ে দেবে একটু, কিন্তু বাসায় যেভাবে ওভাবেই খাবে, কার্বোহাইড্রেটটা কমিয়ে দিতে হবে। আর যেটা আমরা বলি 6 টাইমস মিল, এটা হলো কি, যদি আপনি 6 টাইমস করতে চান, আমরা তো তিনটা মেজর মিলের কথা বলি, যদি আপনি 6 টাইমস করতে চান, যে মাঝখানে একটু স্ন্যাক্স নিবো, দুপুর 11টার দিকে, বিকেল একবার নিবো, তাহলে কিন্তু আপনাকে এটা ওই মেজর মিল থেকে একটু রিডিউস করতে হবে, ম্যানেজ করতে হবে। আর এটাও আসলে খুব বেশি এখন আর ওইভাবে প্রচলিত নাই 6 টাইমস মিল, আমরা মানে 3 টাইমস হলেও আসলে ভালো, অনেক স্টাডিতেই দেখা যাচ্ছে। তো যাই হোক, এটাই নর্মাল খাবার খাবে, কিন্তু ওই কার্বোহাইড্রেট দিকে নজর রাখতে হবে, আর একটু কমিয়ে দিতে হবে, আগে থেকে একটু কমিয়ে দিতে হবে, মূলত কার্বোহাইড্রেট কমালে ইনশাআল্লাহ হয়ে যাবে। ক্যালোরি ডিস্ট্রিবিউশন প্রেগন্যান্সি, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথা। আমি এটা বলি যে প্রেগন্যান্সির আগে বিএমআই কত ছিল সেই অনুযায়ী টোটাল ক্যালোরি কত হবে প্রতিদিন। ফর এক্সাম্পল ওই যে যেটা দেওয়া আছে 18.5 এর নিচে যাদের বিএমআই ছিল, তাদের দেখেন ফার্স্ট সেমিস্টারে 35 কিলোক্যালোরি পার কেজি পার ডে টোটাল এটা পাবে। আচ্ছা, তো সেকেন্ড সেমিস্টারে, থার্ড সেমিস্টারে একটু বেশি 40 হয়ে যায়, তেমনি বিএমআই যত সেভাবে এটা আসলে আমরা আমাদের জন্য ইফেক্টিভ না, আমাদের দেশে এটা সম্ভব না। অনেকেই বলে যে প্রেগন্যান্সিতে আমাদের ওজনটা আবার বেড়ে গেছে, কতটুকু ওজন বাড়া আসলে আইডিয়া? এইখানে দেখেন বিএমআই কত ছিল আগে প্রেগন্যান্সি আগে, সেই হিসেবে কতটুকু ওজন বাড়তে পারে আইডিয়ালি সেটা তালিকা দেওয়া আছে, এগুলো তো মনে রাখতে পারবেন না। আমি বলি 10 থেকে 15 কেজি ইন এভারেজ, 10 থেকে 15 কেজি বা 10 কেজি বলতে পারেন, এটা পেশেন্টের জন্য ওজন বাড়বে, এটা অ্যালাউ, রেকমেন্ডেড, এর চেয়ে কম করা যাবে না, বেশিও বাড়া যাবে না, 10 থেকে 15 কেজি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে, পেশেন্টকে হাঁটাহাঁটি করবে, একেবারে শুয়ে বসে থাকবে না। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা আমরা বলি প্রেগন্যান্সির বাইরে যে 30 মিনিট করে মিনিমাম 5 দিন, মোটামুটি সেরকমই, কিন্তু আমরা আসলে আগে যেভাবে ঘাম ঝরানো, হাঁটা বা এক্সারসাইজ এটা করতে পারি না আমরা কোনো। এবং অবস্ট্রেটিক যদি কন্ট্রাডিকশন থাকে, সেক্ষেত্রে যদি রিস্ক থাকে তখন এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কমিয়ে দিবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটির ইম্পর্টেন্সটা কোথায়, এক্সারসাইজের ইম্পর্টেন্সটা কোথায়? আপনারা হয়তো শুনলে মানে একটু অবাক হতে পারেন, যেটা যে ফিজিক্যাল এক্সারসাইজ করে এমন পেশেন্ট আছে যাদের ইনসুলিন দিয়ে কাজ হচ্ছে না, ইনসুলিন ইফেক্টিভ হচ্ছে না, অনেক ডোজ বেশি লাগছে, সে একটু জাস্ট এক্সারসাইজটা প্রপারলি করার কারণে ইনসুলিন ডোজটা কমে যায়। কারণ সেলের মধ্যে গ্লুকোজ প্রবেশ করতে যে চ্যানেলগুলো থাকে, গ্লুট বা গ্লুকোজ ট্রান্সপোর্টার আমরা বলি, আমাদের 4 নম্বর চ্যানেল গ্লুট 4, এটাই শুধু ইনসুলিন ডিপেন্ডেন্ট। আর এই গ্লুট 4 চ্যানেলগুলো সেলের মেমব্রেনে থাকে না, সাইটোপ্লাজমের ভিতরে থাকে, তখন এক্সারসাইজ করে তখন ওগুলো সেল মেমব্রেনের দিকে চলে আসে, তখন খুব ইজিলি ইনসুলিনের সাথে অ্যাটাচের ভিতরে যেতে পারে, ইনসুলিনের সেনসিটিভিটি বাড়ে। তো এক্সারসাইজের গুরুত্ব আছে। হাইপারগ্লাইসেমিয়া দ্যাট টু বি ট্রিটেড, যেটা আমি বলেছি, আবার একটু রিভিউ করে নিন। ফাস্টিং 5.1, 1 আওয়ার 10, 2 আওয়ার 8.5 অথবা তাদের বেশি, এগুলো ম্যাক্সিমাম গাইডলাইন দেখেন, এডিএ, এসসিওজি, এসওজিসি, সিডিএ, বাংলাদেশি, ইন্ডিয়ান এবং ম্যাক্সিমাম গাইডলাইন, ডাব্লিউএইচও, অস্ট্রেলিয়ান গাইডলাইন, আলাদা সবগুলো এটাই বলেছে। আর নাইস গাইডলাইন বলছে 5.6 এবং 7.8, ফাস্টিং হচ্ছে 5.6 এবং টু আওয়ার্স প্রেগন্যান্সি 7.8, আপনার যেটা খুশি আপনি সেটা ফলো করেন। তবে আমি ব্যক্তিগতভাবে ওই উপরেরটা ফলো করি, 5.1, 10, মানে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিক এন্ড গাইনোকোলজি, কানাডিয়ান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, এগুলো। নাইস গাইডলাইনটা আবার আমাদের দেশে ডেভিসন যে মেডিসিনের বই, সেটা আবার নাইস গাইডলাইন ফলো করেছে। তারপরে যদি ডেভিসনে দেখেন তাহলে ওরা পুরোটাই নাইস গাইডলাইন অনুসারে ম্যানেজমেন্ট সবকিছু লিখছে আর কি। ফার্মাকোলজিক্যাল থেরাপি কখন দরকার হবে? এখানে দেখেন একেবারে ডান পাশে দেখেন, ডান পাশের যে দুটো বক্স, এটা আগে বলি। ফাস্টিং যদি 7 এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, এটা ওই যে মনে আছে প্রেগন্যান্সির বাইরে যে রেঞ্জটা ছিল 7 এবং 11.1, এই কোনটা যদি কোনো রেঞ্জ পার হয়ে যায়, তাহলে ওই পেশেন্টকে সরাসরি ওই দিন থেকে আপনাকে লাইফস্টাইল থেরাপি প্লাস ফার্মাকোলজিক্যাল থেরাপি দিতে হবে। বুঝতে পেরেছি কি ফার্মাকোলজিক্যাল থেরাপি দিব, ইনসুলিন দিব, কি দিব সেটা আমরা পরে আসছি। তবে
যদি টাইপ টু ডায়াবেটিক যেটা সেটাই যদি পার হয়ে যায় ক্রস হয়ে যায়, তাহলে ওই মোমেন্টেই ফার্স্ট ভিজিটে আপনাকে লাইফস্টাইলের সাথে ফার্মাকোলজিক্যাল থেরাপি দিতে হবে, ওষুধ দিতে হবে। তারপর মাঝখানে বক্সটাতে আসেন, ফাস্টিং যদি 6.1 থেকে 7, মানে ওই যে মনে আছে প্রি ডায়াবেটিক রেঞ্জ আমরা বলেছিলাম, যদি প্রি ডায়াবেটিক রেঞ্জের মধ্যে থাকে কোনো একটা ফাস্টিং হতে পারে বা 2 যদি থাকে, তাহলে তাকে লাইফস্টাইল মোটিভেশন দিব 3 দিনের জন্য। দেখেন যে 3 ডেজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, লেখা বুঝতে পারছেন? না খেয়ে আসো, আমি নমির সাথে একবারে আসো, আর সাথে লাইফস্টাইল মোটিভেশন দিব 3 দিনের জন্য, তারপরে 3 দিন পর যদি অ্যাচিভ না করে তাহলে তাকে আমরা ওষুধ দিয়ে দিব। তারপর আবার একটু প্রথম ইয়েতে আসেন, দেখেন যদি ফাস্টিংটা ওই যে আমাদের যে টার্গেট রেঞ্জ ছিল, সরি ডায়াগনস্টিক রেঞ্জ ছিল 5.1 থেকে 6 অথবা 2 যদি 6.7 থেকে 7.8 এর মধ্যে থাকে, তাহলে এক সপ্তাহের জন্য লাইফস্টাইল মোটিভেশন। এখন আমি আপনাদের একটা কথা বলতে চাই যে এই জিনিসগুলো এত কঠিন ভাবে মনে রাখার তো দরকার নাই। আপনার কাছে আসলে সোজা কথা ডায়াবেটিক রেঞ্জের যেটা 7 এবং 11.1 এটার উপরে গেলে সকালে ওষুধ দিয়ে দিবেন, না হলে মোটামুটি এক সপ্তাহ বা 3 দিন পরে আপনি আসতে বলতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন যে পেশেন্ট আসবে না, তাহলে রেঞ্জ যেটাই হোক, ব্লাড গ্লুকোজ ভ্যালু যেটাই হোক, সেটা যদি প্রেগন্যান্সিতে যে রেঞ্জ সেটার উপরে চলে যায়, প্রেগন্যান্সি রেঞ্জ 5.1 10 8.5 এর উপরে যদি চলে যায়, আর পেশেন্ট যদি মনে করেন যে আসবে না, মানে পোর পেশেন্ট অথবা খুব বেশি সচেতন না দেখে মনে হচ্ছে, তাহলে আপনাকে তখনই ওষুধ দিয়ে দিতে হবে। আর যদি ওভারঅল বলে এক কথা যদি বলতে চাই, আপনি ফার্স্ট সেটিং এ ওষুধ দিয়ে দিবেন, শেষ কথা শেষ, এত যদি মনে রাখতে পারেন। বুঝতে পেরেছি? জি। ঠিক আছে, ইনশাআল্লাহ। না বুঝলে বলবেন ইনশাআল্লাহ। ফার্মাকোলজিক্যাল থেরাপি কি কি আমাদের ফার্মাকোলজিক্যাল অপশন রয়েছে? আমাকে একটু বলতে পারবেন যে প্রেগন্যান্সিতে কি কি অ্যান্টিবায়োটিক ড্রাগ অ্যালাউড? ইনসুলিন ভাইয়া। ইনসুলিন আর কি? মেটফরমিন। ইনসুলিন, মেটফরমিন, সালফোনাইলেরিয়া, এই তিনটার বাইরে কোনো অ্যান্টিডায়াবেটিক ড্রাগ নিয়ে কোনো কথা নেই। এই তিনটার বাইরে কোনো অপশনই নেই। এখন এই তিনটার মধ্যে কোনটা ভালো? ইনসুলিন হচ্ছে বেস্ট এন্ড রেকমেন্ডেড, আপনার চেষ্টা থাকবে ইনসুলিন দেওয়ার অলওয়েজ। মেটফরমিন নট রেকমেন্ডেড অ্যাজ ফার্স্ট লাইন বাট ক্যান বি গিভেন। আমি সোজা কথা বলি, আমার কথা শুনেন। সালফোনাইলেরিয়া বাদ, তিনটা অপশন আছে আমাদের, ইনসুলিন, মেটফরমিন, সালফোনাইলেরিয়া। এই তিনটার মধ্যে সালফোনাইলেরিয়া বাদ, ওটা হিসাবই বাদ, ওটা আপনার প্লাস্টার ক্রস করে ফিটাল ইয়া করতে পারে, হাইপোগ্লাইসেমিয়া করতে পারে। সো এটা বাদ, শেষ। থাকলো বাকি ইনসুলিন এবং মেটফরমিন। মেটফরমিন যদি না দিয়ে পেশেন্ট ইনসুলিন দিতে রাজি করা যায়, তাহলে ইনসুলিন। আর যদি পেশেন্ট কোনোভাবে ইনসুলিন দিবে না, তাহলে মেটফরমিন দিয়ে চেষ্টা করতে পারেন। মেটফরমিন দিয়ে যদি কন্ট্রোলে না আসে, তখন পেশেন্ট তখন তো পেশেন্টের চাওয়ার উপর নির্ভর করবে না, মানে পেশেন্ট যদি কন্ট্রোলে না আসে, না এটা অবশ্যই পেশেন্ট আপনি জোর করে দিবেন না, বাট আপনার তরফ থেকে ওই চেষ্টা থাকবে যে মেটফরমিন দিয়ে যদি কন্ট্রোলে না আসলো, তখন ইনসুলিন তো অবশ্যই দিবেন। আর যদি প্রথম থেকে ইনসুলিন দিতে পারেন, আমি বলবো যে মেটফরমিন কোনোভাবে যদি মেটফরমিন বাদ দিতে পারে, তাহলে সেটা হচ্ছে বেস্ট এন্ড বেস্ট, বিকজ মেটফরমিন কিছু ঝামেলা আছে। এখন কথা হলো, আপনি খেয়াল করে দেখবেন যে ডেভিসন প্রিন্সিপাল অফ মেডিসিন বুক যেটা, সেখানে কিন্তু সালফোনাইলের কথা বলা আছে, মেটফরমিনের কথা বলা আছে, সালফোনাইলের সেখানে গিভেন কথা বলা আছে। কিন্তু এইগুলো কিন্তু প্লাস্টার ক্রস, ওখানে যদিও লেখা প্লাস্টার ক্রস করে না, কিন্তু অন্যান্য গাইডলাইনে, আমেরিকান গাইডলাইন বলেন, কানাডিয়ান গাইডলাইন বলেন, এবার আমাদের ইন্ডিয়ান গাইডলাইনেও বলা আছে যে সালফোনাইল এগুলো ক্রস করে। প্লাস্টার ক্রস, সালফোনাইল তো আরো হাইপোটেন্ট হাইপোগ্লাইসেমিক ড্রাগ, এইটা ফিটাল হাইপোগ্লাইসেমিয়া করে। সো সালফোনাইলের চিন্তা থেকে বাদ দেন, ইনসুলিন আর মেটফরমিনের মধ্যে থাকেন। আর এর মধ্যে ইনসুলিনটা সবসময় ফার্স্ট প্রায়োরিটি। মেটফরমিন সম্পর্কে আমরা কি বলতে চাচ্ছি? মেটফরমিন যেটা করে দেখেন, মেটফরমিন প্রথম কথা হলো আমরা ফার্স্ট লাইন হিসেবে আমাদের মাথায় আমরা রাখবো না। পেশেন্ট যদি ইনসুলিন নিতে না চায়, শুধুমাত্র ইনসুলিন দিতে পারছি না, এই সময় মেটফরমিন আপনি হয়তো দিবেন, কিন্তু আপনার চেষ্টা থাকবে অলওয়েজ মেটফরমিনকে সেকেন্ড লাইন হিসেবে রাখা, ফার্স্ট লাইন